আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে আজকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং আমি আগেই বলে নিচ্ছি, আমাদের এই ভিডিওটি ধারাবাহিকভাবে সিরিজ আকারে হবে ইনশাআল্লাহ। সিরিজ আকারে হবে বলতে আমরা 10টা সিরিজ করব। 10টা সিরিজের মধ্যে আমরা প্রত্যেকটা সিরিজের মধ্যে একটু বিস্তর আলোচনা করার চেষ্টা করব যে কেন হচ্ছে মাদ্রাসার ছাত্ররা পড়াশোনায় অমনোযোগী হয় এবং তারা কেন এডিক্টেড হয় অ্যাবাউট মোবাইল ফোন, অথবা কেন তারা হচ্ছে পথভ্রষ্ট হয়ে যায়। এই বিষয়গুলোকে নিয়ে আজকে আমি ডিসকাস করা ট্রাই করবো বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনি। সো শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান আমাদেরকে দান করেছেন এবং ওই সন্তান এটা আমাদের জন্য নিয়ামত, যেটা বিগত ভিডিওতে আমি বলেছিলাম। সো নিয়ামতটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সো কাজে লাগাতে গিয়ে আমরা তাদেরকে হচ্ছে মাদ্রাসায় দেই, কিন্তু মাদ্রাসায় দেওয়ার পরে লিটারেলি তারা কেন হচ্ছে মানে ডিসফোকাস হয়ে যায় অথবা কেন হচ্ছে তারা পড়াশোনায় অমনোযোগী থাকে, এই বিষয়টাকে আজকে আমি ডিসকাস করব। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে, একজন ছাত্র যখন মাদ্রাসাতে আসবে, সর্বপ্রথম তার সাথে মাদ্রাসার কর্তৃপক্ষের অথবা মাদ্রাসা শিক্ষকদের যে বিহেভিয়ারটা হবে সেটা হতে হবে বন্ধুসুলভ। ঠিক আছে? একটা ছোট্ট শিশু যখন প্রথমবারের মতো নিজের ঘর, বাবা মা, ভাই বোন এবং পরিচিত পরিবেশ ছেড়ে আবাসিক মাদ্রাসায় আসে, তখন তার জীবনে বড় একটা পরিবর্তন ঘটে। এতদিন যে শিশু প্রতিদিন মায়ের কোলে ঘুমিয়েছে, বাবার সঙ্গে সময় কাটিয়েছে, পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করেছে, হঠাৎ সে সম্পূর্ণরূপে একটা নতুন পরিবেশে চলে আসে। সো তার মধ্যে একটা বিশাল একটা পরিবর্তন দেখা যায়। সো এমত অবস্থায় তার মনে ভয়, ভীতি, একাকিত্ব এবং অনিশ্চয়তা তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকে এবং এটা খুবই স্বাভাবিক। সো ভাবতে পারে, আমার মা কোথায়, আমার বোন কোথায়, অথবা আমার যে ভাই আমাকে টেক কেয়ার করতো সেই ভাই কোথায়, অথবা আমার বাবা কোথায়, আমাকে কি আর কেউ দেখতে আসবে না, অথবা আমার সাথে কি কেউ আর যোগাযোগ করবে না, অথবা আমার সাথে কি আমাকে কি কেউ আর নিতে আসবে না। এই সমস্ত চিন্তা ফিকিরগুলো তার মাথার মধ্যে তখন সেট হয়ে যায়। দেন সে আস্তে 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 হচ্ছে ডিপ্রেশনের দিকে আগাতে থাকে। সো ওই জায়গাটা থেকে কিভাবে একজন ছাত্র স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারে এবং কিভাবে সে স্বাভাবিকভাবে পড়াশোনার লাইফটাকে সে এনজয় করতে পারে, সেটা নিয়ে আজকে আলোচনা করা ট্রাই করবো ইনশাল্লাহ। দেখেন, এই অনুভূতিগুলো আসলে একটা বাচ্চার জন্য এটা দুর্বল ইমানের কোনো কারণ না, এটা একটা বাচ্চার স্বাভাবিকভাবেই হচ্ছে একটা মানসিক বিকাশের অংশ। সো এটা খুব বড় করে দেখার কিছু নাই যে এটা অনেক বড় একটা বিপদের লক্ষণ, এরকম কিছুই না। অনেক সময় শিক্ষকরা মনে করে শিশু ইচ্ছাকৃতভাবে পড়তে চায় না, কিন্তু বাস্তবে তার হৃদয়ে পরিবারের টানে বেকুল হয়ে থাকে। এই মানসিক কষ্ট যদি সময় মতো বোঝা না যায়, তাহলে সে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার কথাও ভাবতে পারে। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর টিচার্স অ্যান্ড ফর স্টুডেন্টস অ্যান্ড ফর গার্ডিয়ান। দেখেন, একটু ভালো করে বুঝেন, একটা ছাত্র যখন মাদ্রাসাতে আসে, সে মাদ্রাসাতে আসার পর তার কাছে খারাপ কেন লাগে? উত্তর হচ্ছে, আমি আগে বাড়িতে ছিলাম, সময় মতো হচ্ছে খাবার খেতাম না এবং আমার জীবনে হচ্ছে কোনো রুলস রেগুলেশন ছিল না। এন্ড আমি যখন খুশি তখন হচ্ছে আমি ফোন টিপতে পারতাম এবং আমি আমার লাইফটাকে খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড উইথ মাই চাইল্ডহুড হোয়াট এভার। বাট সে এখানে আসার পরে লিটারেলি কেন সে এটা ফিল করে, যে বিকজ সে ওই জায়গা থেকে যেটা সে রুলস রেগুলেশনের ভিতরে ছিল না সেটা এখন রুলসের ভিতরে চলে আসছে, যেটা তার হচ্ছে নিয়ম নীতির ভিতরে ছিল না সেটা নিয়ম নীতির ভিতরে চলে আসছে। সো খাবার দাবার, পড়াশোনা, নামাজ কালাম, ঘুমানো, খেলাধুলা, সব কিছু যখন একটা রুলসের ভিতরে টাইম মেনটেনিং হয়ে যায়, তখন তার কাছে এটা একটু হচ্ছে আপনার কি বলে এটাকে, তখন তার কাছে এটা একটু খারাপ লাগতে পারে। ইটস ভেরি নর্মাল। সো তাহলে এই যে সে তখন এমন করতে করতে তার মাথার মধ্যে একটা প্রেশার পড়ে যে আমি আসলে তো বাড়িতেই খুব ভালো ছিলাম, তাহলে আমি এখানে এসে তো অনেকটা আটকা পড়ে গেলাম এবং আমার হচ্ছে আমাকে কেউ বুঝতেছে না। এই যে একটা সমস্যা, এই সমস্যাটার সমাধান কিভাবে, এটা হচ্ছে মূল পয়েন্ট। একটা ছাত্র নতুন আসার পরে অ্যাজ এ টিচার হিসাবে অথবা অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে আমাদের যেটা উচিত, সর্বপ্রথম নতুন শিক্ষার্থীকে প্রথম কয়েক সপ্তাহ সময় দেওয়া সে স্বাভাবিক হওয়ার জন্য। একটা বাচ্চা আসলো, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষককে শুধু শিক্ষক নয়, একজন স্নেহশীল অভিভাবকের ভূমিকাও পালন করতে হবে। আপনি একজন শিক্ষক না, শুধু পড়ান না, বরং আপনি একজন অভিভাবক। তার যাবতীয় টেক কেয়ার, থাকা, খাবার, গোছল, এরপরে হচ্ছে তার আনুষঙ্গিক যত কিছু আছে সবকিছু টেক কেয়ার আপনি করছেন, আপনি একজন অভিভাবকের ভূমিকা পালন করছেন। তাহলে সন্তান এবং ওই ছাত্র কিন্তু অবশ্যই মাদ্রাসার মধ্যে মন বসবে এবং সে কখনো পালিয়ে যাওয়ার কথা ভাববেও না। তৃতীয়ত, নির্ধারিত সময়ে অভিভাবকের সঙ্গে কথা বলার সুযোগ দিলে শিশুর মানসিক চাপ অনেক অংশে কমে যায়। নির্ধারিত সময় অনেক সময় দেখা যায়, বা আমাদের নির্ধারিত সময় বলতে কি, আমরা ক্লাস টাইমে কথা বলতে পারবো না, যখন ফ্রি টাইম থাকে তখন আমাদের উচিত
বাচ্চাদেরকে তার অভিভাবকের সাথে কথা বলিয়ে দেওয়া। এবং এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, আমি গার্ডিয়ানদেরকে বলে রাখছি যে দেখেন, আপনি একজন প্রবাসী, আমাদের বাংলাদেশের সময় এবং আপনার প্রবাসের সময় মিলছে না। সো আমাদের যখন খেলার সময় ওই সময় আপনার কাজের সময়, আমাদের যখন হচ্ছে ফ্রি টাইম ওই সময় আপনার ঘুমের টাইম, তখন আপনি ফোন দিচ্ছেন না। কিন্তু যখন আপনি ফ্রি টাইম পাচ্ছেন ঠিক তখন আপনি ফোন দিচ্ছেন, অথচ ইন দ্যাট পিরিয়ড উই আর ডুইং ক্লাস, আমরা ক্লাস করছি, এমত অবস্থায় আপনি ফোন দিয়েছেন, তখন কিন্তু আমরা ফোন ধরতে পারবো না অথবা আমরা কথা বলতে পারবো না। সো এই জায়গাটা আপনাদেরকে আমি একটু মানে নোটিস করে দিলাম। চতুর্থত, নতুন শিক্ষার্থীদের পুরনো ভদ্র ও দায়িত্বশীল শিক্ষার্থীদের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া। অ্যাজ এ টিচার হিসাবে আমি যেটা রিয়ালাইজ করেছি ইন মাই প্রিভিয়াস লাইফ, একটা ছাত্র যখন নতুন মাদ্রাসাতে আসে তখন সে সবচেয়ে বেশি একাকিত্ব ফিল করে। এমন অবস্থায় যারা পুরাতন সিনিয়র স্টুডেন্ট থাকে, যেমন হচ্ছে একটা ছাত্র 5 বছর পড়েছে, 3 বছর বা 2 বছর রানিং চলছে, সে কিন্তু মাদ্রাসার এমন কোনো বিষয় না সে বুঝে না, সবকিছু বুঝে, জানে কোন টিচার কেমন, কোন ছাত্র কেমন, কোথায় কি করলে ভালো হয়, কোন সময় কোনটা করলে ভালো হয়, এই সব কিছু সে জানে। এই জন্য একজন সিনিয়র এবং ভালো দায়িত্বশীল ও ভদ্র ছাত্রের সাথে তাকে মিশিয়ে দেওয়া, যাতে করে সে নিজেকে একাকিত্বের মধ্যে অনুভব না করে। পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে প্রথম দিন থেকেই অতিরিক্ত হিফজের চাপ তাকে না দেওয়া, ধীরে ধীরে রুটিনে অভ্যস্ত করে তুলতে হবে। দেখেন, একটা ছাত্র আসলো, ভর্তি হয়েছে আজকে বিকেলে, তাকে মাগরিবের পরে হচ্ছে আমি মানে সবকে বসাই দিলাম, তুমি এখন থেকে সবক পড়া শুরু করো। এবং এটা আমি গার্ডিয়ানদেরকে খুব ভালোভাবে বলে দিই। কেন? গার্ডিয়ানরা যেটা করে, ছাত্রটা ভর্তি যেদিন করেছে সেই দিন থেকে সে হচ্ছে গণনা করা শুরু করে দেয় যে সে ভর্তি হলো এত তারিখে, তাহলে আজকে এত তারিখ, কতদিন হলো, এতদিনে সে এত পৃষ্ঠা পড়লো না। এটা কখনো করবেন না। উই আর টিচার অ্যান্ড উই নো ভেরি ওয়েল রেদার দেন ইউ দ্যাট কোন ছাত্রের পিছনে কি মেহনত করতে হবে, কিভাবে করলে কোনটা বেটার হবে, এটা আমরা ভালো বুঝি। দেখেন, একটা ছাত্র আসরের সময় ভর্তি হয়েছে, যে বলতেছিলাম আসরের সময় ভর্তি হয়েছে, আমি তাকে মাগরিবের সময় সবক পড়তে বসাই দিছি। ওই ছাত্র নিঃসন্দেহে কখনো সবক মুখস্থ করতে পারবে না, নিঃসন্দেহে সেই ছাত্র কখনো পড়াশোনার মধ্যে ভালো করে ফোকাস করতে পারবে না। তাকে কি করতে হবে, আমাদের যে রুটিন আছে, সবকের রুটিন, সাত সবকের রুটিন, আমুক্তার রুটিন, তালাওয়াতের রুটিন, সবক নাজারা দেখার রুটিন, আবার সবক পড়ার রুটিন, সবিনা পড়ার রুটিন, প্রশ্ন উত্তর পর্বের রুটিন, এই যে বিষয়গুলো, মস্কের রুটিন, এই সব কিছুর সাথে তাকে ধীরে 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 হচ্ছে আমরা অ্যাটাচ করতে হবে। দেন একটা ছাত্র 2 সপ্তাহ, 3 সপ্তাহের অথবা চতুর্থ সপ্তাহের মাথায় সে আমাদের সাথে যখন মিশে যাবে, তখন হচ্ছে সে মানে নিজের থেকে হচ্ছে তার সবকগুলো সাপ্লাই করতে পারবে ভালোভাবে। কিন্তু প্রথম দিন যদি তাকে আপনি সবকে বসায় দেন, ওই ছাত্র নিঃসন্দেহে মাদ্রাসা থেকে পালিয়ে যাবে অথবা সে কখনো পড়াশোনায় মনোযোগী হতে পারবে না। সো প্রিয় অভিভাবক, আপনার সন্তান যদি পঞ্চম দিকে কাঁদে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসার সিদ্ধান্ত না নিয়ে হচ্ছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। পঞ্চম যে বিষয়টি বলেছি যে হচ্ছে সে 3 সপ্তাহ চলে গেছে কিন্তু সে হচ্ছে মানে পড়াশোনায় এত বেশি ফোকাস না, তখন আপনি ডিপ্রেসড হয়ে যান। এখন আপনি তো শুনেছেন, শোনার পর আপনি হুড় করে সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমি আমার ছেলেকে ওইখান থেকে নিয়ে চলে আসবো না। দিস ইজ নট রাইট ডিসিশন অ্যান্ড দিস ইজ নট ফিনিশ। আপনাকে এটা মানে কি বলে এটাকে আরো উদ্ঘাটন করতে হবে, আরো হচ্ছে মানে রিয়ালাইজ করতে হবে, আরো ইনভেস্টিগেশন করতে হবে যে আমার সন্তান কেন হচ্ছে পড়াশোনায় অমনোযোগী এবং কেন সে করছে না। তখন রেজাল্ট এটা বের হয়ে আসবে যে সে নতুন বিদায় হচ্ছে সে ভালো করে হচ্ছে আপনার কি বলে মাইন্ডসেটটা ওরকম ভাবে পড়ার সাথে সেট করতে পারে না, বিদায় সে লেট করতেছে। সো আপনার সন্তান যদি প্রথম দিকে কান্নাকাটি করে, সো আপনি দ্রুত ডিসিশন নেবেন না যে আমি প্রতিষ্ঠান পরিবর্তন করবো, এটা আপনার একটা রং ডিসিশন হবে। একজন সফল হাফেজ তৈরি হওয়া শুধুমাত্র বেশি পড়ার মধ্যে অথবা অতিরিক্ত চাপের মধ্যে একজন সফল হাফেজ হওয়ার কোনো মাপকাঠি নয়। সফল হাফেজ তো তারাই হয়েছে যারা ভালোবাসা, ধৈর্য, দোয়া এবং সুন্দর পরিবেশ পেয়েছে এবং সেই সাথে নিজেও চেষ্টা করেছে। সুতরাং যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এজ এ টিচার হিসাবে, এজ এ স্টুডেন্ট হিসাবে, এজ এ গার্ডিয়ান হিসাবে প্রত্যেকের জায়গা থেকে আমরা যেন এই কথাগুলো বুঝি এবং আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সো শেষ করছি আজকের সিরিজ। আগামীকাল অথবা আগামী কোনো পর্বে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।